ওটা স্বামীনের ফোনের রিংটোন। ফোনটা ফেলে রেখে গিয়েছে ওই লোকটা। রিংটোন বাজতে বাজতে কেটে যায় প্রথমবার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই আবার বেজে ওঠে রিংটোন। অনেকটা দ্বিধা নিয়ে সে ফোনটা হাতে তুলে দেখতে পায় ইসমামের ফোন। চোখে মুখে অস্বস্তি ছেয়ে যায় তার। ফোনটা রেখে দেয় সে, কিন্তু ইসমাম অনবরত ফোন দিয়েই যাচ্ছে। শেষমেশ আলো সংকোচের সাথে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, ভাইয়া। আমি। আলো অস্ফুট স্বরে বলে। ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, ভাইয়া কোথায়? একটু বাইরে গিয়েছেন। আসলে বাবা ডেথ সার্টিফিকেটটা দরকার ছিল। মেজো ভাইকে ফোন দিয়েছিলাম, সে আউট অফ দ্য সিটি, ঈশিতা ভার্সিটিতে। আমার জানা মতে ভাইয়ের ল্যাপটপে কপি আছে, একটু বলে দেবে ভাইয়াকে? ইটস আর্জেন্ট। আচ্ছা, আসলেই বলবো। দুজনেই চুপচাপ হয়ে যায়। ক্ষণবাদে ইসমাম বলে ওঠে, ওখানে ঘুরতে যাওনি কোথাও? নিয়ে গিয়েছিলেন উনি কাল সেন্টোসা আইল্যান্ড। না। আচ্ছা, আজ ছবি তুলবে, ভাইয়াকে বলবে আমাকে পাঠিয়ে দিতে। আমার বন্ধুরা তোমাদের দেখতে চেয়েছে। আলোর অস্বস্তি হচ্ছে, ফোনটা রাখতেও পারছে না। ইসমাম খুবই আগ্রহ নিয়ে কথা বলছে। স্বামীন দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে আলো তার ফোন কানে ধরে দাঁড়িয়ে আছে। আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, কে ফোন দিয়েছে? আলো ফোনটা এগিয়ে দিতে দিতে বলে, আপনার ভাই। কে? ইলহাম? না, ইসমাম। ফোনটা নিয়ে স্বামীন কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ল্যাপটপ নিয়ে বসে। তারপর তার বাবার ডেথ সার্টিফিকেটের কপি ইসমামকে পাঠিয়ে দেয়। আলো আমতা আমতা করে বলে, আপনার পারমিশন না নিয়ে আপনার ফোন ধরেছি। আসলে ও বারবার ফোন দিচ্ছিল। আপনি কি মাইন্ড করলেন? স্বামীন অবাক হয়ে আলোর দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, অবশ্যই মাইন্ড করেছি। এত মাইন্ড করেছি যে আমার তো রাগে তোমাকে চুমু দিতে ইচ্ছে করছে। আলো বুঝতে পেরে যায় স্বামীন মজা করছে। সে ঘুরে আয়নার সামনে দাঁড়িয়ে চুলে খোপা বেঁধে নেয়। স্বামীন উঠে দাঁড়িয়ে আলোর কাছে চলে যায়। পেছন থেকে আলোকে জড়িয়ে ধরে আয়নায় আলোর প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে অপলক। আলোর কাঁধে থুতনি ঠেকাতেই পুরুষালী রুক্ষ গালের স্পর্শে আলো শিউরে ওঠে। চোখ নামিয়ে নেয়। জানালা দিয়ে রোদ এসে আলোর মুখে পড়েছে। তাকে দেখে মনে হচ্ছে চীনামাটির কোনো পুতুল। স্বামীন মুগ্ধ হয়ে তার স্ত্রীকে দেখতে থাকে। ঘোর লাগা কণ্ঠে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, বোঝো কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিঁড়ে সূর্যলোকে। আলো এক পলক স্বামীনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে। খেতে যাবেন না? স্বামীন আলোকে ছেড়ে দিয়ে বলে। আলো স্বামীনের পিছু পিছু রুম থেকে বের হয়। দরজা লক করে ঘুরে দাঁড়িয়ে স্বামীন আলোকে দেখতে থাকে। আলো স্বামীনের থেকে চোখ সরিয়ে নিজেকে দেখে। তারপর আবার স্বামীনকে বলে, কিছু কি অসুবিধা হয়েছে? স্বামীন ম্ল্যান হাসে। তারপর আলোর আঁচল টেনে ডান কাঁধে তুলে দিয়ে বলে, এইবার ঠিক আছে। চামচ নাড়ার টুংটাং আওয়াজ হচ্ছে। আলো প্লেটের খাবারটা নাড়াচাড়া করতে করতে বারবার সবার দিকে তাকাচ্ছে। স্বামীর নাফিসা কালাম এবং তার হাজবেন্ডের সাথে গল্প করছে। আলো নাফিসা কালামকে দেখে ভদ্রমহিলা শার্ট প্যান্ট পরেছেন, গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছেন। তার গল্প থামিয়ে তিনজনই আলোর দিকে তাকায়। নাফিসা বলে, কি ব্যাপার, চুপচাপ যে? বোর হচ্ছ নাকি? আলো মাথা নাড়ায়। বিনয়ের সাথে বলে, না আন্টি, আমি খেতে খেতে কথা বলতে পারি না। খাচ্ছ কই? স্বামীনের প্রশ্নে আলো তার দিকে তাকায়। স্বামীন আলোর চোখের দিকে তাকিয়ে কথাটি বলে দৃষ্টি নামিয়ে তার প্লেটে রাখে। তারপর আলোর প্লেটে খাবার সার্ভ করে দিতে দিতে নাফিসার সাথে কথা বলতে থাকে। আলো নিজের প্লেটের দিকে বিরস্ব মুখে তাকিয়ে আছে। এত খাবার সে কিভাবে খাবে? সে কি রাক্ষস নাকি? তারা এসেছে বেসংলগ্ন একটি 5 স্টার রেস্টুরেন্টে। কিছুক্ষণের মধ্যে নাফিসা কালামের বেশ কিছু চাইনিজ এবং ইন্ডিয়ান বন্ধু এসে তাদের সাথে অংশ নেয়। নাফিসা কালাম তাদের আলো আর স্বামীনের কাঁধে পরিচয় করিয়ে দেয়। স্বামীন আলোর দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়। খেতে খেতে চুপচাপ দেখতে থাকে স্বামীনকে। যথেষ্ট সামাজিক একজন লোক, যেভাবে বিদেশিদের সাথে আড্ডা দিচ্ছে, কে বলবে এই লোক পেশায় একজন পলিটিশিয়ান? কেমন ফুরফুরে মেজাজে কথা বলছে সবার সাথে। আমরা এখন কোথায় যাচ্ছি?
দলের থেকে পিছিয়ে পড়ায় শামিনের দিকে তাকিয়ে আলো প্রশ্ন করে। শামিন বলে, আর্ট মিউজিয়াম, সেখান থেকে আরও বেশ কয়েকটি জায়গা। কেন, অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়। সবাই হাঁটছে জোড়ায় জোড়ায়। স্বামীরা তাদের স্ত্রীদের কোমর জড়িয়ে হাঁটছে। ওসব দেখে আলোর মুখটা লজ্জায় টকটকে লাল হয়ে যাচ্ছে। তাদের থেকে কয়েক গজ সামনে হাঁটছে নাফিসা কালাম এবং তার হাজবেন্ড। তার হাজবেন্ড তাকে যেভাবে জড়িয়ে ধরে হাঁটছে তাতে মনেই হয় না তাদের বয়স 50 পেরিয়েছে। পোশাকে চালচলনে খুবই আধুনিক এই জুটি। হাঁটতে হাঁটতে স্বামীর আর চোখে এক পলক আলোকে দেখে। ঠোঁট বাঁকিয়ে হেসে নিজের ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল দিয়ে আলোর বাঁ হাতের কনিষ্ঠা আঙ্গুল জড়িয়ে রাখে। আলো চমকে উঠে তাদের হাতের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে স্বামীনের চোখের দিকে তাকায়। স্বামীন সামনের জুটিদের দিকে তাকিয়ে আলোকে বলে, ওটা সুন্দর, তারপর নিজেদের হাতের দিকে তাকিয়ে বলে। তবে এটা বেশি সুন্দর। আলো চুপ করে হাঁটতে থাকে আর চোখে বারবার নিজেদের হাতের দিকে তাকাচ্ছে। মনে মনে বলে ওঠে, এটা আসলেই সুন্দর। এটা সব থেকে সুন্দর মেয়র সাহেব। আর্ট মিউজিয়াম পৌঁছে যে যার বেটার হাবকে নিয়ে আলাদা হয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে সব কিছু। শামিনের পাশে আলো চুপচাপ হাঁটছে। হঠাৎ একটা স্ট্যাচুর পাশে শামিন দাঁড়িয়ে পড়ে। আলো মুখ তুলে শামিনের দিকে তাকায়। আলোর দিকে তাকিয়ে শামিন বলে, এখানে দাঁড়াও, কেন? ছবি তুলবো তোমার। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামিন আলোর ছবি তুলতে তুলতে বলে, ঈশিতা পাগল বানিয়ে ফেলেছে তোমার ছবি দেখবে বলে। কই, হাসো। আলো মুচকি হাসে। শামিনও তখনই আলোকে ক্যামেরা বন্দি করে ফেলে। তারপর সেলফি ক্যামেরা অন করে বলে, চলো আমরা ছবি তুলি। ইসমত চেয়েছে আমাদের দুজনের ছবি, ওর বন্ধুরা দেখবে। আলোর গোটা মুখে অস্বস্তি ছেয়ে যায়। শামিন আলোর ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে দুজনের একটি হাস্য উজ্জ্বল ছবি তুলে নেয়। তারপর বলে ওঠে, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি ওকে। ইসমত তোমাকে খুবই পছন্দ করে। তুমি জানো না, যখন তোমার সাথে আমার শত্রুতা ছিল তখন ফোন করেই বলতো, ভাইয়া মেয়েটাকে শাস্তি দিও না, মেয়েটাকে কিছু করো না। আলোর অস্বস্তি বাড়ছে। সে প্রসঙ্গ পাল্টে বলে, ওইদিকে নিয়ে যান আমাকে, ওই দিকটা ঘুরে দেখবো। শামিন হেসে আলোর হাত ধরে। তারপর সামনে এগিয়ে যায়। ঘোরাঘুরি শেষ করে সবাই এসেছে শপিং মলে। শামিন আলোকে এক পলক দেখে বলে, যাও ঘুরে দেখো, কিছু পছন্দ হলে আমাকে বলবে। আচ্ছা থাক, তুমি বরং কার্ডটা নিয়ে যাও। আলো অবাক হয়ে শামিনের দিকে তাকিয়ে বলে, আমি কি কিনবো? আমার কোনো কিছুর প্রয়োজন নেই আর। গতকালই তো কত কিছু শপিং করলেন। বিদেশে মানুষ রোজ রোজ আসে না আলো। যাও দেখো কিছু পছন্দ হয় কিনা, আর নিজের জন্য না হলে বাড়ির সবার জন্য দেখতে থাকো। তোমার আমার উভয়ের শ্বশুর বাড়ির জন্য। খালি হাতে দেশে ফিরলে ইস্যু আমাকে ছাড়বে না, আর আমার শ্যালক দুটো মনে মনে ভাববে ওদের দুলাভাই কিপটে। আলো হাসে। নিচু স্বরে বলে, ঠিক আছে, আপনিও আসুন। শামিন আতঙ্কিত গলায় বলে। খেপেছ? মহিলা পার্টির মধ্যে আমি ঢুকবো না। আলো ঘাড় ঘুরিয়ে নাফিসাদের দিকে তাকায়। তারা আলোর জন্যে দাঁড়িয়ে আছে। শামিন বলতে থাকে, ওনাদের সাথে গিয়ে দেখো সবকিছু আমি এখানে বসে কফি খেতে খেতে। আলো মাথা নেড়ে ধীর পায়ে চলে যায়। নাফিসা কালাম এবং তার বান্ধবীদের সাথে ঘুরে ফিরে সবকিছু দেখতে থাকে। একটা লেডিস শপে ঢুকে সবাই পোশাক দেখতে থাকে। এখান থেকে নেওয়ার মতো আলো কিছু খুঁজে পাচ্ছে না। কেমন ধরনের পোশাক তাদের বাড়ির কেউ পরে না। ঈশিতা আপু এত বড়লোক বাড়ির মেয়ে হয়েও এগুলো কখনো পরে না। এখান থেকে কি কিনবে সে? তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। নাফিসা কালামের একজন বান্ধবী যার নাম নিশিতা, সে একটি নাইটি পছন্দ করে নিজের গায়ে রেখে মিররে নিজেকে দেখছে মানাবে কিনা। আলোর হঠাৎ খুব হাসি পাচ্ছে। সে কিছুতেই নিজের হাসি চেপে রাখতে পারছে না। নিশিতা আবার তার একজন ইন্ডিয়ান বান্ধবী শ্যামা পোদ্দারের দিকে তাকিয়ে বলে, শ্যামা পোদ্দার কপাল কুঁচকে দেখতে থাকে তাকে। আলো হেসে ফেলে। সবাই অবাক হয়ে তাকায় তার দিকে। নাফিসা কালাম বলে, তুমি হাসছো কেন? এসো দেখো এখানে কিছু পছন্দ হয় কি না। আলো হাসি থামিয়ে নিচু স্বরে বলে, এখানে পছন্দ করার মতো কিছু নেই আন্টি। নেই মানে? একদম ভালো ভালো কালেকশন, এই নাইটিগুলো দেখো, এখান থেকে একটা নাও। আলোর কান গরম হয়ে যায়। নাফিসা বলে, এসব পরো না? বেডরুমেও কি এভাবে চাচি আম্মার মতন শাড়ির আঁচল পেঁচিয়ে থাকো? স্বামীন আপত্তি করে না?
আলোর যদি ক্ষমতা থাকতো তাহলে এক্ষুনি সে মেঝে ফাঁক করে ঢুকে যেত নিচে, কিন্তু তার সেই ক্ষমতা নেই, তাই সে দাঁড়িয়ে থাকে চুপচাপ। এগিয়ে আসে আলোর দিকে, নাফিসা জ্ঞান দেওয়ার মতো করে বলতে থাকে। শালীনতা এক জিনিস, তুমি পুরো দুনিয়ার কাছে থাকো শালীন, কে নিষেধ করেছে? তাই বলে হাজব্যান্ডের কাছে নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে না? বেডরুমে পড়বে এসব? আজকালকার ছেলেদের এসব চাচি আমার মতন লোক মনে ধরে? তোমাকে আসলেই গ্রুমিং করতে হবে। তুমি বাংলাদেশে ফিরে গিয়ে অবশ্যই 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 আমার সাথে যোগাযোগ করবে। আমার বোন যে আছে তার সাথে তোমার পরিচয় করিয়ে দেবো। আলোর এত অস্বস্তি হচ্ছে সে পালাতেও পারছে না। শিনুলতা একটা টকটকে লাল রঙের নাইটি এনে আলোর হাতে ধরিয়ে দিয়ে বলে, এটা নাও, আজকে তোমার হাজব্যান্ডকে চমকে দাও। আলো হাত থেকে নাইটিটা ফেলে দেয়। লজ্জায় তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। নাফিসা হেসে বলে, ঠিক আছে, পড়তে হবে না, অন্তত আঁচও পেঁচিয়ে থেকো না প্লিজ। আলোর ডান কাঁধ থেকে নাফিসার শাড়ির আঁচল টেনে নামিয়ে দেয়। শ্যামা পোদ্দার একটা মেরুন রঙের নাইটি এনে বলে, আলো, তুমি এটা ট্রাই করে দেখতে পারো। এটা ম্যাক্সি টাইপ, তোমার টাইপ, সালিন নাইটি। আলো আর দাঁড়াতে পারে না, ছুটে ওই শপটা থেকে বেরিয়ে যায়। নাফিসা তার বান্ধবীদের সাথে হাসতে থাকে। এভাবে ছুটছো কেন? শামিন অবাক হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলো থমকে যায়। শামিন বলতে থাকে, মনে হচ্ছে কেউ তাড়া করছে তোমায়। এভাবে ছুটছো কেন? এমনি। আলো অস্ফুটের স্বরে বলে। শামিন আলোকে কয়েক পলক দেখে তার দিকে এগিয়ে যায় এবং আবারও তার আঁচল টেনে ডান কাঁধে উঠিয়ে দেয়। আলো শামিনকে দেখছে। শামিন নিচু স্বরে বলে, আন্টি আর তার বান্ধবীরা কোথায়? আলো আঙ্গুল তুলে ইশারা করে শামিনকে দেখিয়ে দেয়। ওই দোকানটাতে। তো তুমি এখানে কেন? যাও ওখানে, কিছু পছন্দ করো। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন বলে, আমার যেতেই হবে। আচ্ছা চলো, যাচ্ছি। শামিন উদ্যত হয়। আলো শামিনের হাত টেনে ধরে বলে, এই না, ওখানে আপনার যাওয়ার দরকার নেই। শামিন আলোর দিকে তাকায়। আলো আমতা আমতা করে বলে, চলুন অন্য কোনো শপে ঢুকি। এক্সকিউজ মি স্যার। ঘুরে দাঁড়ায় শামিন আর আলো। একজন 23-24 বছর তরুণী তাদের দিকে তাদের দিকে এগিয়ে আসছে। শামিন আর আলো কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি শামিনকে একটি উড়ন্ত চুমু দিয়ে বলে, এটা আপনার জন্য হ্যান্ডসাম। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে শামিন আর আলো। বিদেশি মেয়েটা আরো কাছে চলে আসে। মেয়েটির বান্ধবীরা এসে তাদের ঘিরে ধরে। মেয়েটি চেঁচিয়ে বলে, ইয়েস, আমি জিতে গিয়েছি। শামিন ঘাবড়ে গিয়ে আলোর দিকে তাকিয়ে আলোও তাকায় তার দিকে। চোখ মুখ শক্ত করে ফেলেছে সে। বিদেশিনী মেয়েটি শামিনের দিকে তাকিয়ে বলে, প্লিজ ডোন্ট মাইন্ড। এটা ডেয়ার ছিল। ওই যে দেখছেন ক্যামেরা হাতে লোকটি, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার। শপিং মলে সবাইকে কিছু না কিছু টাস্ক দিচ্ছে। জিততে পারলে $10 একটি শপিং কার্ট পেয়ে যাব। আমার টাস্ক ছিল এখানে সব থেকে সুদর্শন পুরুষকে তার স্ত্রীর সামনে ফ্লাইং কিস দেওয়া। প্লিজ ডোন্ট মাইন্ড। শামিন কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। সে মনে মনে প্রার্থনা করছে আলো যাতে চুপ থাকে, কিন্তু তার প্রার্থনা কেউ শোনে না। আলো চেঁচিয়ে বাংলায় বলে ওঠে, চুলের মুঠি ধরে একটা চটকানা মারবো শাকচুন্নির দল। শামিন চোখ বড় বড় করে আলোর দিকে তাকায়। বিদেশি মেয়েটি কৌতূহলী হয়ে আলোর দিকে তাকায়। তারপর শামিনকে বলে, কি বলছে আপনার স্ত্রী? সে কি রাগ করেছে? না, আমার স্ত্রী বলেছে ইটস ওকে। আমরা কিছুই মনে করিনি, আপনারা যান। মেয়েটি কৃতজ্ঞ চোখে আলোর দিকে তাকায়। শামিন বিনয়ের সহিত মাথা নইয়ে বলে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। কন্টেন্ট ক্রিয়েটার এগিয়ে এসে বিদেশি মেয়েটির হাতে তার পুরস্কার তুলে দেয়। শামিন দাঁড়িয়ে আছে বোকার মতো। আলো দাঁড়িয়ে আছে কঠিন হয়ে। কন্টেন্ট ক্রিয়েটার শামিনদের দিকে তাকিয়ে মুখ ভর্তি প্রশস্ত হাসি নিয়ে বলে, হ্যালো, আমার ইউটিউব চ্যানেলের নাম বেস্ট এভার সিঙ্গাপুর। আপনারা কি আমার সাথে একটি খেলা খেলতে চান? জিতলে আপনাদের জন্য থাকছে একটি $10 শপিং কার্ট। আলোর ইচ্ছে করছে ওই উল্লুকটার মাথাটা দেওয়ালে ঠেকিয়ে দিতে। নিজেকে সংযত করে উল্টো পথে হাঁটতে শুরু করে। শামিন তার পিছু পিছু চলে যায়। কন্টেন্ট ক্রিয়েটার পেছন থেকে চেঁচিয়ে থাকে, ম্যাম, আপনাদের খুব সোজা টাস্ক দেব, ঘাবড়াবেন না, দাঁড়ান।
আলো চোখ মুখ অন্ধকার করে হাঁটছে। স্বামীন আর চোখে আলোর দিকে এক পলক তাকিয়ে নরম গলায় বলে, হ্যালো? এটা ফরেন কান্ট্রি, এখানে ওগুলো স্বাভাবিক। জানি, নতুন কিছু বলুন। ঠান্ডা গলায় জবাব দেয় আলো। স্বামীন বলতে থাকে, আমার সাথে খচখচ কেন করছো? আমি কি মেয়েটাকে বলেছি এসো এসো আমাকে উড়ন্ত চুমু দিয়ে যাও? কোনো রিয়্যাক্ট কেন করলেন না? আমি করলাম, সেটাও ছাপিয়ে গেলেন। খুব সুখ সুখ লেগেছে তাই না, বজ্জাত পুরুষ লোক? হ্যালো? এভাবে কেন বলছো? অনেকবার মাপ চেয়েছে তো, এখন কি আমি থানা পুলিশ করব? আলো কোনো উত্তর দেয় না, হাঁটতে থাকে। স্বামীন বলে, ঠিক আছে, ওই মেয়েটার চুমুটা ওকে ফেরত দিয়ে আসি, দাঁড়াও। স্বামীন ঘুরে উল্টো পথে হাঁটতে শুরু করে। আলো পেছন থেকে স্বামীনের হাত টেনে ধরে। স্বামীন নাটকীয় ভঙ্গিতে বলে, ওই মেয়েটার মুখের উপর ছুঁড়ে দিয়ে আসি চুমুটা। কত বড় সাহস! আলো রানীর স্বামীকে উড়ন্ত চুমু দেয়? আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। স্বামীন আলোর হাত মুঠি করে ধরে বলে, রিকোয়েস্ট কেন করলাম না তার জন্য যা শাস্তি দেবে সব মাথা পেতে নেব। এখন চলো এখান থেকে। ওই যে দেখো আরো দুজন ব্লগার, পালাও। আলো হেসে ফেলে। স্বামীন আলোকে মুগ্ধ হয়ে দেখছে। আলো অস্ফুট স্বরে বলে, চলুন। দুজনে পাশাপাশি হাঁটছে। নীরবতা ভেঙে স্বামীন বলে, আমি ভেবেছি বাংলাদেশেরই অলিতে গলিতে ব্লগার। সেদিন দেখলাম একজন ব্লগার একটা ছেলেকে টাস্ক দিচ্ছে, ভিড়ের মধ্যে থেকে সাদিয়া নামের কাউকে খুঁজে বের করে তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে, তাহলেই 500 টাকা। এক রিক্সাওয়ালা মামাকে টাস্ক দিচ্ছে, তার স্ত্রীকে ফোন করে বলতে হবে সে দ্বিতীয়বার বিবাহ করেছে, তাহলেই 500 টাকা। এখানে এসে দেখছি বাংলাদেশ অনেক পিছিয়ে, এখানে পরপুরুষকে চুমু দিয়ে আর টাস্ক দেওয়া হয়। আলো হেসে ফেলে। তারপর বলে, ঠিক আছে চলুন, আন্টিদের বলে হোটেলে ফিরি। এখানে থাকতে ইচ্ছে করছে না আমার। রাতের ডিনার শেষ করে তারা একটি ক্যাব নিয়ে নেয়। হোটেলের কিছুটা দূরেই ক্যাব থেকে নেমে দুজনে হাঁটতে থাকে। চমৎকার একটা মুহূর্ত। স্বামীন কিছু সময় যেতেই ধীরে ধীরে আলোর একটা হাত ধরে। আলো মাথা নিচু করে মুচকি হাসে। স্বামীন আশেপাশে তাকিয়ে বলে, ক্যাব থেকে নেমে পড়া উচিত হয়নি আরো। কেন? আপনিই তো বললেন হাঁটতে চান। হ্যাঁ চেয়েছি, কিন্তু এখন বৃষ্টিতে ভিজতে হবে। কথাটা বলে স্বামীন শেষ করতে পারে না। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করলো। কথাটা বলে স্বামীন শেষ করতে পারে না। ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করে। স্বামীন আলোর দিকে তাকিয়ে তার আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে, চলো দ্রুত। দুজনে এক ছুটে হোটেলের লবিতে পৌঁছে হাঁপাতে থাকে। ততক্ষণে বৃষ্টি তাদের অনেকটাই ভিজিয়ে দিয়েছিল। রুমে ঢুকে আলো তোয়ালে বের করে নিজের মাথা মুছে দিতে থাকে। স্বামীনের ফোনে তখন ফোন আসে এইজির ক্লিনিক থেকে। ফোনটা রিসিভ করে কথা বলতে থাকে স্বামীন। আলো তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকে স্বামীনকে তোয়ালেটা দেবে বলে। ক্লিনিকে কথা বলে ফোন কেটে দিতেই রাহাতের ফোন আসে। স্বামীন পুনরায় কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আলো তোয়ালেটা দিতে গিয়েও দেয় না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আলো জড়তা কাটিয়ে নিজেই স্বামীনের মাথা মুছে দিতে থাকে। স্বামীন ফোন কেটে অবাক হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখাচোখি হতেই আলো চোখ সরিয়ে নেয়। স্বামীন অস্ফুট স্বরে বলে ওঠে, বাবা, কেয়ারিং ওয়াইফ। আলো লজ্জা পেয়ে যায়। স্বামীন আলোর হাত ধরে তোয়ালেটা নিয়ে নেয়। আলোকে কাছে টেনে আলোর হাতে চুমু খেয়ে বলে, তখন শপিং মলে শুধু শুধু আমার উপর ক্ষেপছিলে কেন? আমি ওই মেয়েটিকে বকা দিতে চাইলাম, আপনি আমাকে থামিয়ে দিলেন কেন? বকা দেওয়ার অনেক ধরন থাকে, তুমি আরো ভালোভাবে বুঝিয়ে বললেই হতো। আলো কয়েক পলক তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, ওখানে আজ যদি ওই মেয়েটা না হয়ে কোনো ছেলে হতো আর আমাকে উড়ন্ত চুমু দিয়ে যেত, তাহলে আপনিও আমার মতো রিয়্যাক্ট করতেন? না, করতাম না। ঠান্ডা গলায় বলে স্বামীন। আলো অবাক হয়ে বলে, করতেন না? স্বামীন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, রিয়াক্ট কেন করতাম? আমি তো ছেলেটাকে পুঁতে ফেলতাম। আলো চমকে ওঠে। স্বামীন বাঁকা হাসি হাসে। পরক্ষণে আলোকে খেপানোর জন্য বলে, কি হয়েছে? মেয়েটা আমাকে একটা উড়ন্ত চুমু দিয়েছে, তাতে তুমি তো কখনো দেবে না। অন্য কেউ দিলেও এত সমস্যা হচ্ছে কেন? আমি তো ভাবছি সিঙ্গাপুরে যে কটা দিন আছে প্রতিদিন একবার করে ওই মলে যাব। এই ব্লগারগুলো আমাদের মতো অসহায় পুরুষদের কপাল খুলে দিচ্ছে। আলো চুপ করে থাকে। স্বামীন ফিসফিসিয়ে বলে ওঠে, শুধরে যাও মেয়ে, নয়তো সত্যি যাবো কিন্তু। লজ্জায় আলো মাথা নিচু করে রাখে।
কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে ঢোকে। শামিন একা একা হাসতে থাকে। এই মেয়েটা যতটা চঞ্চল তেজি ঠিক ততটাই লাজুক, বাড়াবাড়ি পর্যায়ের লাজুক। আলো কপাল কুঁচকে সামনের দিকে তাকিয়ে আছে। একজন সিস্টার তার চুলে বেনি করে দিচ্ছে। শামিন কেবিনের ভেতরে অন্য একজন সিস্টারের সাথে কথা বলছে, হেসে হেসে কথা বলছে। সিস্টার অল্প বয়সী এবং সুন্দরী। আলো চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে সেদিকে। এত কথা বলছে কেন ওই সিস্টারের সাথে? শামিন আলোর দিকে তাকায়। আলোর দৃষ্টি দেখে ঘাবড়ে গিয়ে বাংলায় বলে, কি হয়েছে? কি বলছেন ওর সাথে? এত রসিয়ে রসিয়ে কি বলছেন? শামিন অবাক হয়ে যায় আলোর কথা শুনে। তারপর ঠান্ডা গলায় বলে, আমাকে সার্জারির পরে 5 দিন এখানে থাকতে হবে, তাই ওই সিস্টারের নাম্বার নিচ্ছিলাম। আমি হোটেলে ফিরে একা একা কি করব? ওকে ফোন করে কথা বলবো, সেও ইন্টারেস্টেড। আর কিছু বলতে পারে না শামিন। তৎক্ষণাৎ আলো বেডের কুশন উঠিয়ে শামিনের মুখের উপর ছুঁড়ে মারে। কেবিনের মধ্যে থাকা সিস্টার দুজন হতভম্ব হয়ে যায়। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো এদিক ওদিক তাকিয়ে আর একটা কুশন উঠিয়ে শামিনের গায়ে ছুঁড়ে মারে। শামিন নার্স দুজনকে চোখ দিয়ে ইশারা করতেই তারা চলে যায়। তারপর সে আলোর দিকে এগিয়ে গিয়ে বসে। আলো মুখ ভার করে রেখেছে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ভুলে গিয়েছিলাম তোমার মাথার স্ক্রু যখন তখন খুলে পড়ে যায়। রেঞ্জটাকে সাথে করে নিয়ে আসা উচিত ছিল। তোমার সার্জারির ব্যাপারে এই টুকটাক ইনফরমেশন জেনে নিচ্ছিলাম, এত হেসে হেসে জিজ্ঞেস করছিলেন কেন? কারণ আমার কান্না আসছিল না তাই। আলো চুপ করে থাকে। ঠান্ডা গলায় বলে শামিন। আলো তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন হুট করে আলোর কপালে একটা চুমু দিয়ে দেয়। তারপর গালে হাত রেখে মৃদু স্বরে বলে, ভয় হচ্ছে? আলো মাথা নাড়ায়। শামিন বলে, এটা খুবই সাধারণ একটা সার্জারি, কোনো রিস্ক নেই। থাকো তুমি, আমি বাইরেই আছি। শামিন চলে যেতে নিলেই আলো শামিনের হাত টেনে ধরে। শামিন ঘুরে তাকায় আলোর দিকে। আলো মৃদু স্বরে বলে, ধন্যবাদ, ধন্যবাদ সব কিছুর জন্য। শামিন তাকিয়ে আছে। আমি এতটাও অকৃতজ্ঞ নই মেয়র সাহেব। আলো মাথা নিচু করে রেখেছে। সে জানে না আর কিভাবে কতটা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হয়। নিজের সমস্ত লাজুকতা ঠেলে সরিয়ে রেখে স্বামীর হাতে চুমু খেয়েছে হ্যাংলার মতো। চুমু খেয়ে ধন্যবাদ জানানো, এটা তো ওই মেয়র সাহেবের কাছ থেকেই শিখেছে সে। সাহস করে চুমুটা তো খেলো, কিন্তু ওই পুরুষটির চোখে চোখ রাখার সাহস তার নেই। শামিন অবাক হয়ে আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজের ডান হাতের পিঠে তাকায়। তার চোখে মুখে বিস্ময়। আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। মনে মনে চেঁচিয়ে বলছে, পেয়েছেন তো? ধন্যবাদ। এবার যান, যান এখান থেকে মেয়র সাহেব। শামিন যেন লাজুক লতা আছি আর মনে মনে দেওয়া ধমক শুনতে পেল। ধীর পায়ে হেঁটে সে কেবিন থেকে বের হয়। আলোকে নিয়ে যাওয়া হয় সার্জারি রুমে। শামিন ডান হাতটাকে উঁচু করে ধরে পিঠের দিকে তাকিয়ে আছে বোকার মতো। ওই পাষণ্ডী আছিয়ার থেকে এতটাও আশা করেনি সে। কি দেখছো হাতে শামিন? হাতে কি হয়েছে? নাফিসার ডাকে শামিনের ঘোর কাটে। নাফিসা তার হাতের দিকে তাকিয়ে আছে। শামিন মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে ওঠে, না আন্টি, কিছু না। ওয়েটিং রুমে বসে আছে সবাই। বউয়ের থেকে প্রথম চুমু পেয়ে মুচকি মুচকি হাসতে থাকে মেয়র শামিন ইয়াসার মির্জা। কি করছো? পেছন থেকে ঋতুকে জড়িয়ে ধরে ইলহাম বলে ওঠে। ঋতু নিচু গলায় বলে, ভাবির সার্জারি হলো কি না জানতে ফোন দিয়েছে ভাইয়ার কাছে। ভাইয়া ফোনটা ধরছে না। কথা হয়েছে, আমার সার্জারি হয়েছে। ঋতু ইলহামের দিকে তাকায়। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জানেন ভাইয়ার ভাবিকে একসাথে দেখতে কত যে ভালো লাগে আমার। হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। যখন ভাবি ভাইয়াকে ছেড়ে চলে গেছিল তখন ভাইয়ার উদাস মুখটা দেখে খুব কষ্ট পেতাম। ভাইয়া ভাবিকে খুব ভালোবাসে। আগে জানতাম পুরুষ মানুষ ভালোবাসতেই জানে না, কিন্তু ভাইয়াকে দেখে ধারণা বদলে গেল। পুরুষের ভালোবাসা ভয়ানক সুন্দর। ভাইয়া ভাবিকে যতটা ভালোবাসে
ভাবি কখনোই অমন করে ভালোবাসতে পারবে না ভাইয়াকে। ঋতুর কথা শুনে ইলহাম তার দিকে তাকিয়ে থাকে। ওই সুন্দর মায়াবী দুটি চোখের দিকে তাকালেই ইলহামের মনের মধ্যে তীব্র অনুশোচনা হয়। নিজের নিন্দিত দিনগুলোর কথা সে নিজেই ভুলতে পারে না। এই মেয়েটা কত সহজে ভুলে গিয়েছে। অনেক রাত করে বাড়ি ফিরে ঘুম থেকে তুলে অত্যাচার, ঋতুকে দেখিয়ে দেখিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলা, ঋতুর ইচ্ছের বিরুদ্ধে তার সাথে মিলিত হওয়া, কথায় কথায় অপমান করা, বাপ তুলে গালি দেওয়া, ভোগ্য বস্তুর মতো ব্যবহার করা, এত জঘন্য দিনগুলোর কথা কিভাবে মেয়েটি ভুলতে পেরেছে? নাকি কখনো ভোলেনি? ঋতু ইলহামের দিকে তাকিয়ে বলে। কি হলো, কি ভাবছেন? ইলহাম মাথা নাড়ায়। ঋতুকে টেনে নিজের কাছে নিয়ে কানের লতিতে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলে। পুরুষ ভালোবাসতে পারে কিনা জানি না, তবে আমি জানি নারীর ভালোবাসা সুন্দর, ভয়ানক সুন্দর। আমার কাছে এমন একটি নারী আছে, আমি পেয়েছি, যার ভালোবাসার তল খুঁজে বের করা আমার মতো পুরুষের সাধ্য নয়। তোমার ভাই এবং ভাবিকে ভীষণ সুন্দর লাগছে ইসমাম। এদের দেখে মনে হচ্ছে মিট ফর ইচ আদার। শার্লিনের কথায় ইসমাম ম্ল্যান হাসে। ইসমামের ফোনে তার সব বন্ধুরা আলো আর শামিনের ছবিটা দেখছে। ইসমামের মুখে সবাই এত শুনেছে শামিনের কথা, তাই তার বউ দেখতে সবাই খুব আগ্রহী। ক্যান্টিন আপাতত ফাঁকা, তারা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। অ্যালেক্স ছবি দেখায় কোনো আগ্রহ দেখাচ্ছে না। সে শীতল চোখে তার বেস্ট ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। ইসমাম ঠান্ডা গলায় বলে। তুমি এভাবে কি দেখছো অ্যালেক্স? অ্যালেক্স একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে। মারিয়া তোমাকে ডেটের অফার দিয়েছে, তুমি রাজি কেন হচ্ছ না? সে তোমাকে খুবই পছন্দ করে, ডেটে তো যেতেই পারো। আমি ইন্টারেস্ট নই অ্যালেক্স। তাহলে কিসে ইন্টারেস্ট তুমি? এভাবে বিধ্বস্ত চেহারা নিয়ে ঘুরে বেড়ানোয় কেন ঝেড়ে ফেলছো না মেয়েটাকে নিজের মন মানসিকতা থেকে? শাট আপ অ্যালেক্স, এমন কিছুই নেই। এমনটা ভাবাও আমাদের ধর্মে গহিত পাপ। সে আমার ভাবি, আমি তাকে শ্রদ্ধা করি। ভাইয়া তাকে কতটা ভালোবাসে জানো? তাদের একসাথে দেখতেই আমার শান্তি। ইসমাম নিচু স্বরে বলে। হবে না, হবে না আমার দ্বারা, সম্ভবত কখনোই হবে না। এই আসিয়া, গল্প শুনবে? আলো পিটপিট করে তাকাচ্ছে, চোখের পাতা মেলে রাখতে পারে না কয়েক মুহূর্তের বেশি। সামনে কজন মেয়র সাহেব? 2জন নাকি 3জন? এতগুলো মেয়র সাহেব দিয়ে সে কি করবে? একটা মেয়র সাহেবই জীবনটা তেজপাতা করে দিল, এতগুলো সে সামাল দেবে কিভাবে? শামিন ঝুঁকে আলোকে দেখছে, নিচু স্বরে বলে ওঠে। তুমি হাসছো কেন? মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? আলো ম্ল্যান হেসে বলে। দেখছিলাম আমার সামনে 3জন মেয়র সাহেব, আর 2জন কোথায় গেল? শামিন একটা চেয়ার টেনে বসে। আলো ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে থাকে শামিনের দিকে। আলোর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে। ভয় পেয়েছিলে? না। মৃদু স্বরে বলে ওঠে আলো, পরপর বলে। আপনি কিভাবে ঢুকলেন? 24 ঘন্টার আগে তো কেউ ঢুকতে পারবে না। 24 ঘন্টা পেরিয়ে 25 ঘন্টা হতে চলেছে মহারানী। আলো অবাক হয়ে যায়। শামিন বলতে থাকে। কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আলো মাথা নাড়ায়, তারপর বলে। ওই দাগগুলো আর দেখতে পাবো না তো? শামিন আলোর দিকে তাকিয়ে আছে, অনেকটা উৎকণ্ঠা মেয়েটার কণ্ঠে। বেশ ভুগিয়েছে ক্ষতর দাগগুলো। শামিন আলোর একটা হাত ধরে বলে। কিছুটা থেকে যাবে, তার জন্য নেক্সট ইয়ার আরও একবার আসবো ভাবছি। তবে যেটুকু পুনর্গঠিত হয়েছে তাতে যেসব টিস্যু শক্ত হয়ে গিয়েছিল তার স্বাভাবিক সঞ্চালন হবে। আলো চুপ করে থাকে, তারপর বলে ওঠে। ওই নার্সটার সাথে কথা হয়েছিল, খুব সুন্দর করে কথা বলে তাই না? আমার মতো গালিগালাজ করে না। শামিন হেসে ফেলে, তারপর বলে। স্ত্রী হওয়ার প্রথম শর্ত হচ্ছে স্বামীকে কথায় কথায় সন্দেহ করা। তুমি আমার উপযুক্ত স্ত্রী হতে পারবে আসিয়া, বুঝতে পেরেছি আমি। আলো ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর বলে ওঠে। কি বলুন তো, পুরুষ মানুষকে বিশ্বাস নেই। এরা কখন পোল্ট্রি খাবে এরা নিজেরাও আগে ভাগে জানে না। কার প্রতি কখন মন উঠে যায়, কাকে মনে ধরে যায় তা বলতে পারে না এরা। তাই এদের সন্দেহের ওপর রাখলে এরা চাপে থাকে। শামিন মৃদু হেসে আলোর নাক টিপে দেয়, তারপর নরম গলায় বলে। পোল্ট্রি খাওয়া সেটা কি জানি না তো আসিয়া। আমি সেই যে একটা মায়াবী নারীতে আটকে গিয়েছি, এখন আমার নিজেকে নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছে। তুমি আবার এমন হাল না করলেও পারতে।
আলো নিশ্চুপ তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন বলতে থাকে, কলেজের প্রোগ্রামের সেই দিনটার কথা মনে আছে? আমার বুকে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিলে তুমি, দস্যি মেয়ে। আলো ম্ল্যান হাসে। শামিন বলতে থাকে, আচ্ছা, আমাদের বাচ্চারা যখন আমাদের বিয়ের গল্প জানতে চাইবে তখন নিশ্চয়ই এটা বলা যাবে না যে আমি তাদের মাকে তুলে নিয়ে বিয়ে করেছি। আমার ইমেজ নষ্ট হয়ে যাবে বাচ্চাদের কাছে। তাহলে বলে দেবেন আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল, আপনার বাড়ি থেকে প্রস্তাব নিয়ে গিয়েছিল ঘটক আমাদের বাড়িতে। আপনি আপনার 14 গোষ্ঠী নিয়ে গিয়ে আমাকে দেখেছেন। আপনাদের বাড়ির মেয়েরা খুঁটিয়ে খুঁটিয়ে আমার চুল লম্বা কিনা দেখেছে, আমার নখ কেমন দেখেছে, আমি টেরা কিনা দেখেছে। এসব বানিয়ে কিছু একটা বলে দেবেন।